আমাকে দেখতে কেমন লাগছে রে টিনটিন? ও আপাদমস্তক দেখে বলল। ফ্যান্টাস্টিক, ধোয়া জামা পরছো, চক চক করতেছে। তুষি দুহাত বালু ছালো। তোরা এখানেই দাঁড়া, আমি আসছি। বাবলু বলল। কই যাও? তুষির তাকানো দেখে টিনটিন বুঝে ফেল ঘটনা। উস্তাদ, আজকেও? হুম। ওরা দাঁড়ালো এবার আনন্দ নিয়ে বলল। যাও যাও, আজকেও পোলাও মাংস খামো, কি মজা। বাবলুর আবদার। আমার লইগা কিন্তু রোজ 2টা আনবা। আমি গরু খামু না, দাঁতে ব্যথা করে। তুষির চুলগুলোতে বেনি করা আজ পাত্রপক্ষ আসবে বলে দাদি করে দিয়েছিলেন। শার্টের যে মাথার গিট ছিল সেটাও টেনে টুনে ঠিক করলো। পায়ে একজোড়া চটি ছাড়া বাকি সব ঠিকঠাক। তারপর রাস্তা পেরিয়ে সেন্টারের কাছে এলো। ওই পার হতে চেয়ে রইল বাবলুরা। তুষি এর আগেও কয়েকটি সেন্টারে ঢুকে ফ্রিতে খেয়ে এসেছে, আবার পলিতে করেও খাবার এনে ওদেরকে খাইয়েছে। এখন অব্দি ধরা টরা পড়েনি, তাই ওরা নিশ্চিন্ত আজও ধরা পড়বে না। তুষি ওত পেতে রইল, বোঝার চেষ্টা করলো পরিবেশ কেমন। গেটে গার্ড নেই, যে আসছে সেই ঢুকছে আরামে। তুষি ঝলমলে মুখখানে সূর্যের কিরণ বুক চিতিয়ে সুরুত করে ঢুকে গেল ভেতরে। স্টেজ ফাঁকা তখনও, বরবউ কেউ আসেনি। পেছনে সাইনবোর্ডে পেঁচানো ইংরেজিতে কিছু লেখা, মনে হয় বরবউয়ের নাম। তুষি ওসব পড়তে পারেনি। ও এদিক ওদিক চেয়ে খাবারের জায়গা খুঁজছে। এখনও কেউ খেতে বসেনি দেখে চর্ষচক শব্দ তুলল জিভে। কিন্তু ফেরত যাওয়া যাবে না, খাবারের দারুণ গন্ধ পাওয়া যাচ্ছে, নিশ্চিত হাইফাই খাবার হবে। তুষি খিদাটা কয়েক গুণ বেড়ে গেল তাতেই। যেখানে পুরো সেন্টারে সবে দারুণ সব সাজসজ্জায় মোড়ানো, সেখানে মেয়েটা বড্ড বেমানান। কয়েকজন ওকে দেখলো ঘুরে ফিরে, কিন্তু তুষি তাতে নার্ভাস লাগছে না, একদম ফ্রিতে। বিয়ে ও কত খেয়েছে। তুষি অতিথির সারিতে এসে একটা চেয়ার টেনে বসলো। একটু পর এক মাঝবয়সী ভদ্রমহিলাও এলেন। ফোনে কথা বলতে বলতে চাইলেন ওর দিকে। নজর গিয়ে আটকালো পায়ের চটির ওপর। কপালে কুচকে বলেন, কোন পক্ষ তুমি? তুষি পাল্টা প্রশ্ন করলো। আপনি কোন পক্ষের? মেয়ে পক্ষের? আমার মেয়ের বান্ধবীর বিয়ে। ওহ, আমিও মেয়ে পক্ষের। অনেক দূর সম্পর্কের আত্মীয়, চীনে কাজ নেই। ভদ্রমহিলা একটু অবাক হলেন, কেমন কাঠখোট্টা জবাব। চোখের কোণ তুলে ওকে মাপলেন কয়েক পল। তুষি একটু ঘাবড়ে গেল, আর বসে থাকা বিপদ উঠে এলো তস্ত। ঠিক তখনই পাশ কাটিয়ে ঝড়ের মতো ছুটে গেল কেউ একজন। গতির দ্রুততায় বাহুতে ধাক্কা লাগলো তুষির। মেয়েটা ছিটকে গিয়ে দেওয়ালের সাথে মিশল, ফিরল কটমটিয়ে। কোন রাতকানা রে? দেখলো একটা অল্প বয়সী মেয়ে ছুটে যাচ্ছে, হাতে ব্যাগ। তুষির রাগটা পাল্টে গেল কৌতূহলে। মেয়েটা হন্ততন্ত গতিতে গিয়ে পৌঁছালো এক ভদ্রলোকের কাছে। তুষির জিজ্ঞাসুচিত্রে টান পড়ল অমনি। কি ঘটেছে জানা চাই, এগুলো ওদিকে। মেয়েটা ভদ্রলোককে টেনে টুনে কোনার এক কামরায় নিয়ে গিয়ে ঢুকেছে। তুষি সপ্তপনে গিয়ে আড়ি পাতল। প্রথমটুকু না শুনলেও পরেরটুকু পৌঁছালো কানে। মেয়েটা অস্থির হয়ে বলছে, এখন কি হবে মামা? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। মানুষ জানাজানি হলে তো। ভদ্রলোকের মুখ ফ্যাকাশে দেখালো, হাত আপনা আপনি চলে গেল বুকে। ডলে পড়তে দেখে মেয়েটা আঁকড়ে ধরে চেয়ারে বসায়। বিচলিত পায়ে ছুটে বেরিয়ে যায় আবার। তুষি দ্রুত লুকিয়ে পড়ল, ঠোঁট কামড়ে বুঝতে চাইল ঘটনা কি। তারপর ফের কতগুলো পায়ের শব্দ। মেয়েটি একজন পুরুষ আরেকজন ভদ্রমহিলাকে ডেকে এনেছে। মহিলা অসুস্থ লোকটির কাছে ছুটে এলেন। কি হয়েছে বলে চিন্তায় একসা হলেন নিমিষে। তুষি বুঝল ইনি এই লোকের স্ত্রী, আর পাশের লোকটি হলেন শ্যালক। দোলাভাই বলে ডাকছে। সবাই মিলে ওনাকে পানি খাওয়ালেন, ফ্যানের বাতাস বাড়ালেন। ভদ্রমহিলা উদ্বিগ্ন হয়ে শুধালেন, হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়লো কেন? আর তুমি তো পার্লারে ছিলে, একা ফিরলে যে? মেয়েটি মাথা নোয়ালো। অসুস্থ ভদ্রলোক কোনো রকমে ফ্যাঁস ফ্যাঁসে শ্বাস তুলে বলেন, তোমার মেয়ে পালিয়েছে। চমকে উঠল সবাই। তুষি ভুরু টান টান হলো। ঘরের ভেতর হু হাতাশ আর অস্থিরতায় ভরে গেল সহসা। মেয়ের মা কাঁদছেন। তুষি কথাবার্তা সব শুনে যা বুঝলো তাতে। মেয়ে পার্লারে শাস্তি গিয়ে ভেগেছে, চিঠিতে লিখে গেছে তার প্রেমিক আছে, সে ওই ছেলেকে বিয়ে করবে না। আর খবরটা নিয়ে এসেছে মেয়ের বান্ধবী। শ্যালক লোকটি চশমা খুলে উদ্ভ্রান্তের মতো পায়চারি করছেন। মেয়ের বাবা বলছেন, ছেলেপক্ষ চলে আসবে একটু পর। এসব জানাজানি হলে কি হবে? আমি মানুষকে মুখ দেখাবো কি করে? অশান্ত হাতে এক ঢোক পানি খেলেন তিনি। জোরালো শ্বাস টেনে টুনে বলেন, মাঝার, ও বেশি দূর যেতে পারেনি। তুমি কজন লোক পাঠাও, যেভাবেই হোক ওকে ধরে আনো। আর আমার সম্মানের প্রশ্ন,
পালালে আগে পালালি না কেন? এখন বিয়ের দিন স্টেজে ওঠার সময়। একটু থেমে বলেন, কেউ কিছু জানার আগে ওকে ধরে এনে হলেও স্টেজে বসাতে হবে। সর্বনাশ হয়ে যাবে না হলে। যত টাকা লাগে দাও, তাও কজন লোক পাঠাও মাঝার। ভদ্রলোক মাথা নেড়ে কাউকে একটা ফোন করলেন। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন আর এয়ারপোর্ট সবখানে লোক পাঠানোর আদেশ। পেশায় মেয়ের বাবা পাকা ব্যবসায়ী, অর্থের সাথে টুকিটাকি ক্ষমতাও আছে। কিন্তু এর পাশে টাকার কথা শুনেই তুষির মুখ চকচক করে উঠল। এর মানে মালদার পার্টি, অনেক টাকা আছে। অমনি একটা ফোন দিয়ে আটল সে, আর ছেড়ে এসে চট করে ঢুকলো ঘরে। কিন্তু আমি যে সব লিসেনিং কাকু, এবার কি হবে? আচমকা কথায় চমকালো সকলে। এতগুলো চাউনি একসাথে বর্তালো তার উপর। মাঝার অবাক হয়ে বলেন, তুমি কে? তুষি সব দাঁত দেখিয়ে হাসলো, বাধ্যে নাই জানালো। মাই নেম ইজ তুষি, কারওয়ানের বস্তিতে থাকি। খেতে এলাম, কথা শুনলাম, মেয়ে ভেগে গেছে তাই না? সো স্যাড। প্রত্যেকের মুখ চাউচাই করলো। বসে থাকা রমণীর কণ্ঠে বিস্ময়। তোমার নাম তুষি? মাঝার চটে গেলেন বস্তি শুনে, রেগে মেগে বললেন, এই মেয়ে, এখানে ঢুকলে কি করে? এক্ষুনি ঘাট ধরে বের করার ব্যবস্থা করছি, দাঁড়াও। তুষি সজোরে মাথা নাড়ল। ওটি করতে যাবেন না, তাহলে বাইরে গিয়ে একেবারে মাইকিং করে জানিয়ে দেবো আপনাদের মেয়ে ভেগে গেছে। তখন কি হবে? হ্যাঁ, দ্বিতীয়বার মুখ দেখাদেখি করলেন তার। মেয়ের বাবা শান্তভাবে শুধালেন, কি চাও তুমি? এই তো ভেরি নাইস। আঙ্কেল স্মার্ট মানুষ, বোঝাই যাচ্ছে। শুনুন আঙ্কেল, মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। এসব খুব বাজে কথা। আপনি কাউকে জানাতে না চাইলে আমিও জানাবো না, কিন্তু একটা শর্তে। মাঝার অধৈর্য। তুষির মাঝে ভয়ডর কিচ্ছু নেই। এতগুলো অচেনা মানুষের সামনে কেমন বুক ফুলিয়ে আছে। চটপট বলল, 5,000 টাকা দিতে হবে। বিকেল থেকে কিছুই খাইনি, খাই দাই তারপর বাড়ি চলে যাই। মেয়ের বাবা ঝামেলা চাইছেন না, বলেন এক কথায়, মাঝার, একে টাকা দিয়ে বিদায় করো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমি দেখি ওদিকটাই সামলাই। ভদ্রলোক আস্তে ধীরে উঠে বেরিয়ে গেলেন। মাঝার ব্যতীত একে একে সবাই তার পিছু পিছু ছুটল। তুষি বলল, দিন কাকু, শুভ কাজে দেরি করতে নেই। ও, ভাঙতে দিলে ভালো হয়। মাঝার বিরক্ত, দাঁত চেপে পকেটে হাত দিলেন। এর মাঝেই বাইরে থেকে শোরগোল এলো, বর এসেছে। ভদ্রলোক থমকালেন, চোখে মুখে দুশ্চিন্তায় জেঁকে বসলো। হঠাৎ চোখ পড়ল তুষির ওপর। সহসা কিছু একটা ঘূর্ণির মতো বেজে উঠল মাথায়। প্রশ্ন করলেন, আমার একটা কাজ করে দিবি মেয়ে? তুষি হাত নাড়ল। না, ওসব কাজ ফাজ আমি করি না। টাকা দিন, চলে যাই। আগে শোন তো, করে দিলে পাক্কা 20,000 দিব। তুষির ঠোঁট আলাদা হয়ে গেল, ঠোঁট দুটো ঠিকরে এলো প্রায়। কণ্ঠে শৃঙ্গে নিয়ে বলল, 20,000? আরে বাস, এই জন্যেই মনে হয় সকাল থেকে হাত চুলকাচ্ছিল আমার। করবি? তুষি লাফিয়ে উঠল। অফকোর্স করবো। কি কাজ খালি বলুন। মাঝার ঠোঁট ছড়িয়ে হাসলেন। সে বড় চতুরের হাসি। তুষি সেই হাসিতে অহেতুক বোকা বনে যায়। অশনির একটা দুরু দুরু সংকেত আড়াড়ি দাগ কাটে মনে। কেন যে ঘেমে গেল মেয়েটা, কেন যেন ঘেমে গেল মেয়েটা। জিভে ঠোঁট চুবিয়ে হাত তুলে মুছল সেটুকু। এরপর কপালে কি আছে কে জানে। সময় তখন অনেক। আস্তে ধীরে রাতের প্রহর বাড়ছে। কমিউনিটি সেন্টারটা মানুষের কোলাহলে মুখরিত তখনও। অনেকগুলো কণ্ঠের আওয়াজ আসছে কানে। ইয়া বড় ঘুমটার ফাঁক গলে পরিবেশ বোঝার চেষ্টা করলো তুষি। না, কিছু দেখা যাচ্ছে না। এত ভারী জামা, কোন বজ্জাত বানিয়েছে এটা? তুষির এসবে অভ্যাস নেই। মনে হচ্ছে কাপড় নয়, গায়ে 10টা বস্তা চাপিয়ে দিয়েছে। তারপর ওই উঁচু জুতো। তুষির এখন রাগ হচ্ছে, টাকা লোভে ও কেন রাজি হলো। তার পরপর পিঠ সোজা করে ভাবলো, থাক, একটু অ্যাক্টিংই তো করতে হবে। তার বদলে এতগুলো টাকা পেল। তুষিদের আর কোনো ধার দেনা থাকবে না। দাদিকেও 1 মাস বসিয়ে বসিয়ে খাওয়াবে। তুষি তো দেখতে পায় দাদির শরীরের অবস্থা। কাশির তোপে ঘুম হয় না রাতে, প্রায় শরীর গরম থাকে। তাও দাদি কাজ করতে যায়, দুটো অন্যের জন্য খাটে। তুষির ইনকামে তো আর ঠিক নেই। আজ বেশি হলে কাল হয় না। মানুষগুলো চালাক হয়ে গেছে, কেউ পকেটে ক্যাশ নিয়ে বের হয় না। ও লেহেঙ্গার দুমাথা উঁচু করে ধরল, যে পা বাড়াবে হিলটা নড়ে পড়ে হয়ে পড়তে ধরল অমনি। তস্তর প্লাটটাকে চাপড়ে ধরল 2 হাতে। কানে কোণে বান্ধবীর নাম মুক্তা। মেয়েটা ছুটে এলো কাছে, ফিসফিসিয়ে বলল, আস্তে আস্তে হাঁটো, এমন তাড়াহুড়ো করলে তো ধরা পড়ে যাবে। ওকে ওকে, শিওর।
তুষি বোঝালো সে পারবে, কিন্তু সাহস হলো না। দুতলায় হিল কি বাপের জন্মে পড়েছে? মিনমিন করে বলল, মাই হ্যান্ড ধরে রাখুন তো, হোঁচট ইটিং করলে সম্মান গোয়িং হয়ে যাবে। মুক্তার মুখে বিরক্ত, কিন্তু মাঝার ওকে পয় পয় করে বলে দিয়েছে তুষিকে সব রকম সাহায্য করতে হবে। এর মাঝে কনেকে খুঁজে আনবেন তারা। সেই সময়টাতে শুধু বসে যে বরের পাশে বসে থাকবে তুষি। যখনই কনেকে নিয়ে আসা হবে, একটা কোনো ছুতো দেখিয়ে নেমে আসবে মেয়েটা। কিন্তু মুক্তা জানে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তার সামনেতেই তো বয়ফ্রেন্ডের বাইকে করে পালালো মেয়েটা। সাহায্য সেই করেছে, কিন্তু ওসব তো ঘুণাক্ষেরও কাউকে বলা যাবে না। তবে সব প্রশ্নের মুখোমুখি ওকে হতে হবে। সেজন্য মুক্তা ভান করছে কিছু না জানার। ওরা খুঁজে মরুক, যা ইচ্ছে হোক, ও বিপাকে না পড়লেই হলো। মেয়েটা মুখ ভার করে তুষিকে নিয়ে স্টেজের কাছে এলো। তুষি ওকে দেখতে পাচ্ছে না, উকি ঝুঁকি দেওয়া নিষেধ। মাঝারের করা কথা, প্রতি তিরিং বিরিং 1000 টাকা কাটা। স্টেজে এখন বর বসে, তখনই তো বর আসার শোরগোল শুনেছিল। তুষি দাঁড়াতেই চারদিকটাই হইচই শুরু হলো ফের। ফুলের পাপড়ি ছড়ালো কেউ কেউ। তুষির এসবে খুব বিরক্ত লাগছে। এই যে বিশাল ঘুমটা, এটাই তার কারণ। গাটা এত কুটকুট করছে না, মনে হচ্ছে টান মেরে সব খুলে ফেলতে। তখনই কোনো মেয়েলি স্বর কান এলো, স্ফুর্ত চিত্রে বলছে, ভাইয়া, ভাবিকে হাত ধরে তোলো, একটা ভিডিও হবে প্লিজ। সাথে সুর মেলালো আরও কজন। বর উঠে এলো বোধহয়। নাগরা জুতোয় মসমসে শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছে তুষি। চুপচাপ এসে হাতটা পাতল সে। তুষি হাত দেখেনি, তার ঘুমটা এর চেয়েও বড়। মুক্তা কোনো দিয়ে গুঁতো দিল বাহুতে। কণ্ঠ চেপে বলল, বর হাত বাড়িয়ে আছে, ধরো। তুষি বলল, ডানে না বামে? নাক বরাবর। তুষি আন্দাজ মতো হাত তুলল। টের পেল একটা খসখসে অমসৃণ তালুর ছোঁয়া। এতে কবজিতে লেগেছে। কবজিতে লেগেছে। কেন যেন বুকখানা ধক করে কেঁপে উঠল ওর। গলাটা শুকিয়ে বসলো অহেতুক। লোকটা হাতে টান বসালো। আপনা আপনি তুষির শরীরটা উঠে এলো উপরে। গুটিসুটি পায়ে গিয়ে বসলো সোফায়। সেই মেয়েটি তার কাঁধে হাত রাখলো। কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাবি, হাতে মেহেন্দি পরনি কেন? তুষির কাছে জবাব নেই। মুক্তায় আগ বাড়িয়ে বলল, আসলে সময় পাইনি, এত তাড়াহুড়োর আয়োজন না, তাই। এক ভদ্রমহিলা শুধালেন, ও এরকম ঘুমটা দিয়েছে কেন? এখন কি ওই যুগ আছে? এই উত্তর মুক্তা জানে, মাঝার আগে শিখিয়ে দিয়েছিলেন। চটপট বলল, ওর খুব মাথা ব্যথা করছে আন্টি। এখানে এত আলো, তাকাতে পারছে না, মাইগ্রেনের সমস্যা, বোঝেনি তো। এখন এরকমই থাকুক, একটু সুস্থ লাগলে ঠিক করে দেব। আচ্ছা, সেই ভালো। তুষি শক্ত হয়ে সোফায় বসে রইল। ঘামে দরদর করছে শরীরটা, হাত পা চুলকাচ্ছে। আচ্ছা জ্বালা তো, মেয়েদের জামা কাপড় পরতে এত কষ্ট, এসব পরে সবই বিয়ে করে কিভাবে? তুষি বিয়ে করলেও এই প্যান্ট শার্ট পরেই করবে। ও টের পাচ্ছে কতগুলো পা স্টেজে উঠছে, নামছে, তারপর সামনে থেকে ক্যাচ ক্যাচ করে ছবি তুলছে। কখনো কেউ যদি বইয়ের ঘুমটা তুলতেও চায়, আটকে দিচ্ছে মুক্তা। ইনি বিনি বাদশাদাই এখন তার একমাত্র দায়িত্ব। সময় কাটলো, খাওয়া দাওয়া শুরু হলো। এদিকটায় মেয়ের বাবা সে নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়লেন। তুষি ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে। আর কতক্ষণ বসে থাকবে এরকম? এখনো কি বেঁকে যাওয়া মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি? তখনই একজন পুরুষ কণ্ঠ বলেন, কাজী সাহেব আসুন, শুভ কাজে আর দেরি করে লাভ নেই। মুক্তা চোখ বড় বড় করে ফেলে, এই রে, কাজে এলে তো বিয়ে পড়ানো শুরু হবে। হাই হাই, এ দমকা হওয়ার মতো এক ছুটে স্টেজ থেকে নামলো। মাঝার সেন্টারে কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। মেয়েটা এসে হড়বড়ি শুধালো, মামা মামা, কোনো খবর পেলেন? মাঝারের মুখটা কালো, থমথমে গলায় বলেন, না। এখন তাহলে কি হবে? ওদিকে যে কাজে ডাকা হচ্ছে, বিয়ে পড়িয়ে দিলে তো সর্বনাশ। মেয়েটাকে নামিয়ে আনবো। মাজারের মুখখানা চিন্তায় শুষ্ক। তুষিকে বউ সাজিয়ে স্টেজে বসানোর বুদ্ধিটা শুধুমাত্র ওনার। দোলাপাই আপা এখনো কিছু জানে না। কি করবেন এই মুহূর্তে? মাথায় ঢুকছে না কিছু। তাদের মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। শহরে আছে না শহরের বাইরে যাবে তাও জানা নেই। এত অল্প সময়ে কোত্থেকে ধরে আনবেন? দুলাভাই তো হুকুম বেঁধেই দিয়ে খালাস। মুক্তা নিজেই বলল, আঙ্কেল আন্টিকে বলে দিলে ভালো হতো না? তুমি এত চিন্তা না করে স্টেজে যাও, যা হবে দেখা যাবে। মুক্তার কথা বলল না।
করুক যা খুশি, ওর কি। চুপচাপ ঘাড় নেড়ে ফিরে গেল জায়গায়। মাঝারের মাথা ব্যথা উঠেছে, বড়পক্ষ চলে এসেছে শুনেই। বুদ্ধি বিবেচনা কাজ করা বন্ধ হয়ে গেছিল। মনে হচ্ছিল আপাতত ব্যাপারটা ম্যানেজ করা দরকার। ওই মেয়েকে স্টেজে বসিয়ে রেখে নিজেদের মেয়েকে খুঁজবেন, এরপর পেয়ে গেলে না হয় আরামসে অদল বদল করা যেত। কিন্তু এখন তো সে আশাও শেষ। যত দিকে যত লোক পাঠালেন, সবার একই উত্তর, খুঁজে পাচ্ছে না। আবার এই মুহূর্তে তুষিকেও স্টেজ থেকে উঠিয়ে আনা যাবে না। পরিস্থিতি এখন যা হাতে আছে, তাহলে তাও বিগড়ে যাবে। মেয়েটা মুখ খুললেই বিপদ। না, কিছু একটা ভাবতে হবে এখন, অনেক বড় শক্ত কিছু, যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বিপদ যখন নিজেই বাড়ালেন, ওনাকেই তো কমাতে হবে তা। কাজে আসার কথাই মাথায় বোম পড়ল তুষি। এবারটা এলেই তো কবুল বলতে বলবে, কবুল বললে না বিয়ে হয়ে যায়। কি আজগুবি কথা। তুষির বিয়ে হবে কোথাকার কোন ভাল্লুকের সাথে। হাই খোদা! এখন ভদ্রলোকের সাথে আরও বেশ কজন এলেন। অল্প ভিড়ে ভরে গেল জায়গাটা। খাতা খুলছেন তিনি। হ্যাঁ করবেন কিছু বলতে আচমকা তরক করে দাঁড়িয়ে পড়ল তুষি। সবার নজর একসাথে পড়তালো এদিকে। সেন্টারে মোট 3টে রুম, একটা খাওয়া দাওয়ার যেটা সবচেয়ে বড়, অন্যটাই স্টেজ, আরেকটা কোণার দিকে ছোটটা ঘর, যেখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র আপাতত রেখেছেন ওনারা। মেয়ের মা এতক্ষণ স্বামীর সাথে ছিলেন। সবে সবে বুকে ব্যথা সেরছে মানুষটার। মেয়ে বিয়ের আসর ছেড়ে পালানোর ঝাঁকি তো আর মাথা থেকে যায়নি। কখন কি হয়ে যায়। ভদ্রমহিলা স্টেজের এদিকটাই এসে দাঁড়ালেন এবার। বরকে বরণ করার পর আর পা ফেরাননি এখানে। স্টেজে লেহেঙ্গা পরিহিত এক ঘোমটাওয়ালি দেখেই আটকে উঠলেন রমণী। তার মেয়েকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে স্টেজে ওটা কি? উদ্বিগ্ন পা জোড়া বাড়াতে গেলেই পেছন থেকে হাতটা চেপে ধরলেন মাঝার। আস্তে করে বলেন, যেও না আপা। স্টেজে কে বসে আছে? মাঝার এদিক ওদিক সতর্ক চোখ বোলালেন, আরও ধীর করলেন গলার স্বর। ওই বস্তির মেয়েটাকে বসিয়েছি। ভদ্রমহিলা যেন আকাশ থেকে পড়লেন। কি বলছিস? কেন? চুপ করে থাকো আপা। বোকার মতো কাজ করে ফেলেছি, কিন্তু এখন আর কিছুই করার নেই। তুষি খাম্বার মতো দাঁড়িয়ে আছে, নড়ছে না চড়ছে না দেখে এক ভদ্রমহিলা শুধালেন, কি হয়েছে মা? কিছু লাগবে? মুক্তার চোখ মুখ আশঙ্কায় কাট। কথা টেনে নিল, মনে হয় ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে যাবি? তুষি জোরে জোরে মাথা জাগালো। ওয়াশরুম কেন? আপাতত যে কোনো এক রুমে যেতে পারলেই হবে। ওই মাঝার ব্যাটাকে খুঁজতে হবে তো। ওকে ফাঁসিয়ে দিয়ে কই ঘাপটি মারতে গেল। মুক্তা ওকে সাথে নিয়ে হাওয়ার গতিতে নেমে এলো নিচে। মাঝার দেখেই বুঝল ঘটনা কি। চোখ শব্দ করে হেঁটেলেন কয়েক পা। তুষি সোজা সেই কোনার রুমটায় ঢুকেছে। মাথার ঘোমটা একটানে খুলে চারপাশটা দেখল। মাঝার ঢুকলেন তখনই প্রথমেই মুক্তাকে দেখলেন। তুমি বাইরে যাও, দেখো ওই দিকটা। মেয়েটা বাধ্য বিদায় নিল এক কথায়। পরপরই খ্যাক করে জিজ্ঞেস করলেন ভদ্রলোক, কি সমস্যা তোর? এভাবে নেমে এলি কেন? তুষি কম যায় না, তার কণ্ঠ একই রকম। তো কি করব? দেখছেন না কাজে চলে এসেছে। আর একটু বসে থাকলে তো বিয়ে হয়ে যেত। গেলে যাবে, সেজন্য নেমে আসবি। তুষির চোখ কপালে উঠে গেল। হতবাক আওড়ালো, মানে গেলে যাবে মানে কি? আপনি তো বলেছিলেন শুধু কিছুক্ষণ বসে থাকার কথা। তারপর আপনাদের মেয়ে পেয়ে গেলে আমার সাথে পাল্টাপাল্টি হবে। তাহলে এখন অন্য সুর তুলছেন কেন? মাঝার বলেন, বলছিলাম, কিন্তু এখন সেরকম হবে না। মেয়েকে পাওয়া যায়নি, হরজত শহরের বাইরে চলে গেছে। তাতে আমার কি? আমার সাথে যা কথা হয়েছিল সেটাই করেছি, তাই না? এখন টাকা দিন। তুষি হাত পাতল। মাঝার রেগে বলেন, টাকা করবি না মেয়ে, বলেছি তো দিব। স্টেজে গিয়ে বস যা। এটা কি হচ্ছে নাকি? মানে ফাজলামো করছেন আমার সাথে? আবার গিয়ে বসবো মানে কি? দেখছেন না বিয়ে পড়ানোর তোড়জোড় চলছে। আমি ওসব বিয়ে টিয়ে চক্করে নেই। চুপচাপ টাকা দিন, নইলে কিন্তু। নইলে কি? হ্যাঁ কি নইলে? কাজ শেষ না করলে 1 টাকা পাবি না। তুষি ভীষণ চটে গেল। ঠিক আছে, তাহলে আমি এখনই গিয়ে সবাইকে বলে দিব যে আপনাদের মেয়ে ভেগে গেছে, আর সেই জন্যে আমাকে এখানে বউ সাজিয়ে বসিয়ে রেখেছেন আপনি। ভয় দেখাচ্ছিস আমাকে? দাঁড়া, তুই জানিস এটা কার বিয়ে? হ্যাঁ দেখাচ্ছি, করব দেখবেন। মাঝার হ্যাঁ না বললেন না। তুষি বাইরে যেতে হাঁটা ধরল ঘুরে। অমনি পিছু ডাকলেন তিনি। তুষি ঠোঁট কামড়ে হাসল। এই তো বাছা, লাইনে এসো। ফিরে চাইল গম্ভীর মুখে। মাঝার শুধালেন। তুষির কণ্ঠে অনীহা। কার?
এই এসপি ইয়াসির আবার স্বার্থের মতিঝিলের নাম করা পুলিশ অফিসার। চমকে উঠল তুষি। গোটা আকাশ ভেঙে মাথায় পড়ার মতো আর্তনাদ করে বলল। কি? তার চোখে মুখে ভয় দেখে বুকে বল পেলেন মাজাহার। ভাবলেন বস্তির ছাপোষা মেয়ে পুলিশের নাম শুনে ঘাবড়ে গেছে। কুরুর হেসে বলেন, হ্যাঁ, জিনিসটাকে খুব ডেঞ্জারাস, কিন্তু এতটুক চাকরির বয়সে এর মতো বারবার ট্রান্সফার কেউ হয়নি। এত রিপিট। এই তো কয়েকদিন আগেও এমপি রুস্তম আহমেদের ছেলেকে একটা কেসে 10 বছরের সাজা পাইয়া দিল। আজকে এইখানে তারই বিয়া। তুষি সব প্যাচ বেঁধে গেল। গ্রহ নক্ষত্রের মতো জট পাকিয়ে গেল। গোল হয়ে ঘুরল মাথাটা। আজকে এই পুলিশের বিয়ে হচ্ছে এখানে। ও কি তারই হাত ধরেছিল তখন? এতক্ষণ পাশাপাশিও বসেছিল। ওই পুলিশ যে কতটা ডেঞ্জারাস সে তো তুষি মারপিট দেখেই বুঝে গেছে। ওরে তুষি, কোথায় ভেসে যাচ্ছিস সে তুই? তো আমি আমি কি করব? মাজার হাসলেন, বললেন, বোকা মেয়ে, পুলিশের বিয়েতে বউ সেজে এতক্ষণ স্টেজে বসছিলে। এর কথা জানাজানি হলে ক্ষতিটা আসলে কার? তোর নিজেরই। ইয়াসিরকে তো চিনিস না। যদি জানতে পারে এসব আমাকে কিছুই বলবে না। যা বলার তোকে বলবে, কারণ আমার বড় মাপের বড় মানুষ। শীত কেটে বেরিয়ে আসার অনেক কৌশল জানি। ফাঁসবি তুই, ফ্রেন্ড কেসে সোজা জেলে ভরে দিবে। তখন কি করবি? ভালো উকিল দিয়ে জামিন পাবি, তাও তো হবে না। বস্তিতে থাকিস, এসবের মরুদ কই? তার চেয়েও আমি যা বলছি শোন, চুপচাপ গিয়ে স্টেজে বস। বিয়ে তো আর সত্যি সত্যি হবে না। ওর না হয় জানে না মেয়ে বদলে গেছে, তুই আর আমি তো জানবো। মিথ্যায় মিথ্যায় বিয়ে করলে কিছুই হবে না। বিয়ে পড়াতে দে। সেন্টার থেকে আস্তে ধীরে আত্মীয় স্বজনদের ভিড়টা কমে যাক। যখন দুই পরিবারের লোক থাকবে, আমি তোকে ঠিক বের করার একটা উপায় বানিয়ে নিব। তখন তুই তোর মতো নিজের বাড়ি চলে যাস। কিন্তু এখন কোনো রকম কোনো ফাড়তারামো করা যাবে না। সেন্টার ভর্তি লোক জানলে সমস্যা হবে। যদিও আমার চিন্তা নেই, কারণ হাসবি তো তুই। তুষি ভয় পেল, ভীষণ ভয়। মাজারের হুমকিতে কি না জানে না, তবে ইয়াসিরের শক্তপোক্ত মুখটা ভাসল চোখে। গলবিল শুকিয়ে এলো খুব। টেবিলের ওপর জলের বোতল ছিল, হাতে তুলে ঠকঠক করে পানি খেলো তুষি। মাজার মিটমিটে হাসছেন। টোপ তাহলে ভালোই গিলেছে, কিন্তু আপাতত এই মেয়ে ছাড়া তার কাছে দ্বিতীয় উপায় নেই। পরিস্থিতি সামলাতে ভুল একটা করলেও এখন সেটা নিয়ন্ত্রণ করতে হবে। পরে যা হবে দেখা যাবে না হয়। তুষি খানিকটা পানি খেলো, হাত দিয়ে মুখ মুছে শ্বাস নিল বড় করে। কণ্ঠে অনিশ্চয়তা। সত্যি আমাকে বাড়ি যাওয়ার উপায় করে দেবেন তো? কিছু হবে না তো? আমি আমার মতো বের হতে পারবো তো? পারবি, যদি আমার কথা শুনিস তাহলে পারবি। এই যে বেঁকে বসলি একটু আগে, এরকম হলে আমি কোনো কিছুতেই নেই। টাকা তো পাবিই না, উল্টে। বুঝেছি, ফাঁসিয়ে দেবেন এই তো? ভদ্রলোকের স্বরটা এবার নরম হলো, বলেন, হ্যাঁ, বললাম না তোমাকে বাঁচিয়ে নিব। 20-এর জায়গায় দরকার হলে আরো 10,000 বেশি পাবে। শুধু ইয়াসিরের হাতে ফ্রেন্ড কেস খাওয়ার থেকে আমার কথা শোনো, স্টেজে ফিরে যাও। পরিস্থিতির নিয়ন্ত্রণে এলেই তোমাকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। তুষি তাও চিন্তায় ভুগছে। এরকম ভয় সংকটে থুবড়ে পড়েছেন বেচারি। এই লোকের কথা একদিকে ঠিক, জেলে ঢুকালে বের হয়ে আসার মতো ক্ষমতা টাকা কিছুই ওদের নেই। যদি সত্যি উল্টাপাল্টা কেসে ফাঁসিয়ে দেয়, ওই বদ পুলিশকে তো তুষি চেনে। বউ ভেগে গেছে শুনলে রাগ ওর ওপরেই ঝাড়বে। আবারও পালানোর উপায় বন্ধ। ওর জামা কাপড়গুলো কোথায় কে জানে। এই বিয়ের পোশাক পরে পালাতে গেলেই সদর দরজা বেরোতে হবে, দেখে ফেলবে সবাই। তখন ঠিকই পাকড়াও করবে না। তুষি সব ভেবে একটা কঠিন সিদ্ধান্তে এলো। মাজার যা বলছে তাই করার সিদ্ধান্ত। লোকটা তো বলল ওকে বাঁচাবে, তাহলে এত চিন্তা কিসের? তুষি তো জানে এটা সত্যি বিয়ে না। ও ওর মতো, ইয়াসিন নিজের মতো। টিনটিন বাবলু অধৈর্য হয়ে পড়েছে। কত সময় কেটে গেল, তুষি এখনও আসেনি। খিদে পেটের হাড় পিঠের সাথে লাগার দশা। না, ওদের সহ্য আর কুলোয় না। ওপার থেকে রাস্তা পেরিয়ে চলে এলো এ পাশে। সেন্টারের ভিতর উকি ঝুঁকি দিল কতক্ষণ। বাবলু বলল, গেল কই কত? এখনো আইলো না কেন? জানি না ওস্তাদ। ওস্তাদ তো এত দেরি করার লোক না। ক্ষুধা যে লাগছে ভাই। আমারও। ভিততে যাই। ল যাই। টিনটিন বাবলু ভালো করে চারিদিক দেখল।
এসব সেন্টারের বাইরে দারুণ টারণ থাকে না। সুযোগ বুঝে যে ঢুকতে যাবে ধমকে উঠলেন এক ভদ্রলোক। এই ছেলে কই যাস? ভয়ে থেমে গেল দুজন। টিনটিন বলল, কেন, ভিতরে কি যাওয়া যাবে না ওখানে? ভদ্রলোক ওদের ময়লা জামা কাপড় দেখে পথচারী ভেবেছেন। মনে হয় দয়া হলো নিজেই। বলেন, এখানে দাঁড়া, আমি খাবার এনে দেই। ওরা মাথা নাড়ল। লোকটা হাত তুলে কাউকে ডাকতে গেলেন। অন্যমনস্কতার সুযোগ পেতে ছুটে ঢুকে গেল ওরা। ভদ্রলোক ভ্যাবাচাকা খেলেন। এই কই যাস? বলে পিছু ছুটলেন তস্ত্র। তুষির বুকে সাহস নেই, হাত পা টলছে, গলা নীলশিরা স্পষ্ট, ঢিপ ঢিপ করছে ভেতরটাই। কোনো মতে হেলতে দুলতে স্টেজের কাছে এসে দাঁড়ালো। রেনুমা এগিয়ে এলেন, জিজ্ঞেস করলেন কোমল গলায়, তোমার কি শরীর খারাপ লাগছে? তুষি মাথায় ঘোমটা, উত্তরে ঘাড় নাড়ল দুপাশে। কাজী বললেন। তুষি অবশ পা টেনে টুনে বসলো কোনো রকম। ওর ঠিক পাশে এক মুহূর্তে যে মানুষটা বসে আছে সে ইয়াসির। সেই ইয়াসির যে ওরই সামনে রুহান নামক ছেলেটাকে মেরে কাত করে ফেলেছিল। তুষির হাত পায়ের তালু ঘেমে একসা। হা করে শ্বাস নিচ্ছে, হাসপাস লাগছে বড্ড। এতক্ষণ নির্ভীক চিত্রে বসে থাকা তরুণী হঠাৎ কেমন সংখ্যায় নেতিয়ে রইল। এই সংখ্যা তো সে সংখ্যা নয়, এর নাম ইয়াসির, আপনার স্বার্থ। পাশ থেকে একজন বললেন, মেয়ের বাবা কোথায়? বিয়ে হবে, মেয়ের পাশে এসে বহুন। মাঝার কোত্থেকে উড়ে এসে দাঁড়ালেন, হাসাহাসি মুখ করে বলেন, আসলে দুলাভাইয়ের মন ভালো নেই, বুঝতে পারছেন, একমাত্র মেয়ে, আমি বরং বসি। কেউ আর মানা করলেন না। মামা তো বাবার মতোই। অদূরে দাঁড়ানো কনের বাবা বিরক্ত শ্বাস ছাড়লেন। স্ত্রীর কাছে সবটা শুনেছেন তিনি। ওকে এসব কে করতে বলেছিল? আমি কি বলবো বলো, আমিও মাত্র জেনেছি। শওকত সাহেব এসব জানলে কি হবে ভাবতে পারছো? ভদ্রমহিলা বলেন, বললো তো সব সামলে নেবে, ওর ওপর যেন ছেড়ে দিই ব্যাপারটা। এখন চুপচাপ থাকো। কাকতালীয়ভাবে এই মেয়ের নামও তুষি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভদ্রলোক কটমট করে বললেন, এসব তোমার মেয়ের জন্যই হয়েছে। ও মেয়ে যেটা করলো আজ, আমি ওকে জীবনেও ক্ষমা করতে পারবো না। এ বাড়ির দরজা তো চিরদিনের জন্য বন্ধ। রমণী মুখখানা চুপসে গেল, তবে উচ্চবাচ্য করলেন না। স্বামী নামক মানুষটার উপর দিয়ে যা যাচ্ছে তিনি বোঝেন। কেন যে মেয়েটা করতে গেল অমন। স্টেজে বিয়ে পড়ানো শুরু হয়েছে। তুষি ঢোক গিলছে শুধু, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। এরকম কোনোদিন ওর সাথে হয়নি, না কখনো না। এতটা ভয়, এতটা চিন্তা তুষির অভিধানে আজকেই প্রথম। কেন যে মরতে রাজি হয়েছিল। কাজী সাহেব পরের সমস্ত তথাদি পড়ে পড়ে শোনালেন। শেষে বলেন, বলো মা কবুল। তুষির কণ্ঠরোধ, জীবের মধ্যে আস্ত পাহাড় বসেছে, ফ্যাসফ্যাসের শ্বাস উঠছে গলায়। প্রথমবার অনুভব করলো শরীরের এই নির্বাত ভূমিকম্পের। এমন তো হবার কথা নয়, এটা তো মিথ্যে বিয়ে, তাই না? মনকে খিঁচে শক্ত করলো তুষি। যত তাড়াতাড়ি ও বিয়েটা করবে তত তাড়াতাড়ি মুক্ত হবে এখান থেকে। দাদি নিশ্চয়ই অপেক্ষা করছে বাড়িতে। তাই সাথে সাথে বলল, কবুল। গুনে গুনে 3 বার হতেই ভুর কুচকে ফিরল ইয়াসির। এই কণ্ঠস্বর তার ভীষণ চেনা, কোথাও যেন শুনেছে। কিন্তু যে মেয়ের সাথে ওর বিয়ে হলো তার গলা সত্য এতটা ঋণঋণে নয়। গতকাল রাতেও তো বিয়ের ব্যাপারে ফোনে কথা হলো। ইয়াসিরের পরিষ্কার মনে আছে সেসব, নাকি এত আওয়াজের মধ্যে ভুল শুনেছে ও? ইয়াসির এবার ভালো করে তুষির দিকে চাইল। মুখ ঢাকা ব্লাউজের লম্বা হাতার ফাঁক গলে শুধু কবজি দুটো বেরিয়ে হাতে ছোট ছোট সাদা নখ, এক ফোঁটা মেহেদু নেই। এরকম ব্রাইট হয়? তার উপর তুষি মেয়েটা তো একটু চাপা রঙের, অথচ হাত দুটো এখন ভীষণ ফর্সা লাগছে না? কাজী সাহেব তখনই বললেন, বলো বাবা কবুল। ইয়াসির নিজেকে সামলালো, রাশ টানলো সন্ধিয়ান চাহনি। না, ও হয়তো বেশি বেশি ভাবছে। হতে পারে মেয়েটার মেহেদিতে অ্যালার্জি, তাই পড়েনি, বা অন্য কোনো সমস্যা। ইয়াসির আর মাথা ঘামালো না, চটপট বলে দিল, কবুল। স্টেজের আশপাশ ভরে উঠল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনিতে। শওকতের ঠোঁটে তৃপ্তির হাসি। মুগ্ধ হয়ে পরবেশী ইয়াসিরকে দেখছেন। এই তো কদিন আগে চোখের সামনে একটু একটু করে বড় হলো ছেলেটা, আর আজ তার নিজের একটা সংসার হতে যাচ্ছে। তনিমা যে কেন এলো না? কী সব ছেলের বিয়েতে মায়েদের যেতে নেই বলে বাড়িতে থেকে গেল। ইয়াসিরের এই বিয়ের মুহূর্তটা দেখলে সেও আবেগে আপ্লুত হতো নিশ্চয়ই।
ইয়াসির খেয়াল করলো তুষির আঙ্গুল ঠকঠক করে কাঁপছে, কপালে ভাঁজ বসলো ওর। স্পষ্ট চোখে দেখলো আরও, শুধু আঙ্গুল নয়, তুষির বাহুর কাঁপাকাঁপিও পরিষ্কার। ইউষাকে চোখের ইশারায় কাছে ডাকলো ইয়াসির। মেয়েটা তস্ত্র এসে দাঁড়ালো, কান পাততে আস্তে ধীরে বলল, ওনাকে জিজ্ঞেস করতো কোনো অসুবিধা হচ্ছে কিনা। ইউষা চলে এলো এর পাশে, একটু একটু হাসি ঠোঁটে। মায়া বিয়ে করতে না করতে বইয়ের সুবিধা নিয়ে মরিয়া। মেয়েটা তুষির কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি কোনো সমস্যা, কিছু হয়েছে? তুষি মাথা নাড়ল দুপাশে, বোঝালো না। ইউষা ফের জিজ্ঞেস করলো, পানি খাবেন? তুষি ভেবেছিল কথা বলবে না, বেখেয়ালে মুখ ফসকে বেরিয়ে এলো, না কিছু লাগবে না। তড়িৎ ভুরকুচকে ফেলো ইয়াসির। এবার কণ্ঠস্বর সে স্পষ্ট শুনতে পেয়েছে। না, এটা তো তুষির আওয়াজ নয়, এই আওয়াজ তার পরিচিত, তবে এই মেয়ে হবে না। তার সন্দেহ প্রকার হলো, ভীষণ খটকায় শুরু করলো চোখ, শক্ত কণ্ঠে শুধালো, কে আপনি? তুষির বুকখানা স্যাত করে উঠল। কে আপনি মানে? বদ পুলিশ কি সব ধরে ফেললো? অদূরে মানুষের কোলাহল, হাসি ঠাট্টা, মৃদুমন্দ গানের শব্দ, সব মিলিয়ে উৎসবের এক প্রগাঢ় আবহে মুড়েছিল সেন্টার। সেই সব থমকে বসল ইয়াসিরের ছুটে আসা প্রশ্নে। এখন নিশ্চুপ চারিপাশ, পিনপতনের শব্দ যেন নেই। বিয়ে করা বউকে বলছে, আপনি কে? এ কেমন প্রহসন? তুষের বুকের কম্পন সুনামির মতো তীব্র, কানে এসে কান পাততেই শুনতে পারবে যে কেউ। দুহাতে শক্ত করে শাড়ির পাড় খামছে রাখলো মেয়েটা। পিঠের হাড়ে একটা সূক্ষ্ম ঘামের ধারা কলকল করে নামছে। ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে, কিন্তু মাঝারের তখনকার বলা কথা, ওসব মনে পড়লেই তো গড়িয়ে যাচ্ছে সব। যদি সত্যিই অমন হয়, দাদিকে কে দেখবে? ওই মানুষটা ছাড়া তো সাতকুলে তো তুষির কেউ নেই। বাবা মা কাউকেই তুষি দেখেনি, দেখলেও মুখটা মনে নেই। তুষির কাছে দাদি বাবা, দাদি মা। দাদিকে ভালো রাখার লোভেই তো পা দিল এই ফাঁদে, কিন্তু কে বাঁচাবে ওকে এখন? গরিবের বিপদ হলে কেউ আসে না বাঁচাতে। এদিকে মাঝারের অবস্থা দুরূহ হয়ে পড়ল। ইয়াসিরের কথাই কপালে ঘাম বেড়েছে, হাত তুলে মুছলেন সেটুকু, হাসার চেষ্টা করে বললেন, এ আবার কেমন কথা? ও তোমার স্ত্রী, আমাদের মেয়ে তুষি। ইয়াসির তড়া করে উঠে দাঁড়ালো, তার কণ্ঠ দৃঢ়। না, উনি তুষি নন, এটা ওনার গলা নয়। কে আপনি? ঘোমটা সরান। তুষি খড়খড়ে ঠোঁট জিভে ডোবালো, আরও শক্ত করে ঘুমটা চেপে ধরতেই ইয়াসিরের সন্দেহ এবার বিশ্বাসের রূপ নেয়। অপেক্ষায় সে রইল না, শরীরের সব জোর খাটিয়ে এক টান মেরে ঘুমটা খুলে ফেল। তুষির ধরে রাখা শক্তি কাজেই দিল না তাতে। চলকে ওঠা বুক নিয়ে মুখ তুলল মেয়েটা, চোখ খিচে জিভ কাটলেন মাঝাহার। এই রে, শেষ রক্ষী হলো না। পরিচিত কোণের জায়গায় তুষির অচেনা মুখটা দেখে চমকে উঠল সবাই। রেহনুমা আর্তনাদ করে উঠলেন, এ কি, এ মেয়ে কে? ইয়াসিরের শক্ত আদল কাগজের মতো সাদা হয়ে গেল, থমকে গেল। তীক্ষ্ণ চোখ, ঘামে চটচট করা একটা মেয়েলি ফর্সা চেহারা উন্মুক্ত তার সামনে। যে মেয়েটাকে কদিন আগে সে জেলে বলল ওয়ালেট চুরির দায়ে, সে এখন তারই পাশে বসে। ইয়াসির নিস্তব্ধ হয়ে পড়ল, অস্পষ্ট আওড়ালো, তুমি? তুষি ঢোক গিল, আস্তে ধীরে উঠে দাঁড়ালো কোনো রকম। চোখের কোণ তুলে মাঝারকে দেখলো এক পল। চিন্তায় ফ্যাস করছে লোকটা, চোখের মনি অস্থির। তুষি মাস্তার সব বুদ্ধিশুদ্ধি প্যাচ বেঁধে গেছে। এই মুহূর্তে কি করবে, কি করা উচিত জানে না। কি উত্তরই বা দেবে সবাইকে? কেউ বিশ্বাস করবে ওর কথা? গরিবদের কেউ বিশ্বাস করে কখনো? সৈয়দ পরিবার কিং কর্তব্য বিমোর। বিস্ময়ে পাথর বনেছে শওকত আলী। সাইফুল বললেন, ভাইজান, এই মেয়ে তো সেই মেয়ে নয়, এ তো আরেক মেয়ে। এই মেয়ে কোথা থেকে এলো? তুষি মিনছে চেহারার চারপাশে দেখছে। সেন্টার ভর্তি মানুষ সবাই ওর দিকে হা করে তাকিয়ে। এতগুলো প্রশ্নবিদ্ধ তীক্ষ্ণ চাহনির নিশানা হয়ে ফোঁস করে শ্বাস পেল মেয়েটা। আচমকা কোনি টেনে নিজের দিকে ঘোরালো ইয়াসির। আটকে উঠল তুষি, চোখে চোখ পড়তেই প্রশ্ন ছুড়ল সে, এসবের মানে কি? তুমি এখানে কি করে এসেছো? কে এনেছে তোমায়?